শ্রাবণ মাসের প্রথম দিন থেকে এখানে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। এখানে স্নান করলে নাকি মানুষের মনস্কামনা পূর্ণ হয়। এখানে মন্দিরে একদম পুজোর প্রসাদ নেওয়া শুরু করে একদম বাবার মাথায় জল ঢালা পর্যন্ত পয়সার খেলা। টাকা দিলে সমস্ত কাজ এখানে তৎক্ষণাৎ হয়ে যাবে, তাছাড়া এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। প্রচণ্ড ভোগান্তি। তারকেশ্বরে সারা বছরই পূর্ণার্থীদের ভিড় থাকলেও শ্রাবণী মেলাতে প্রচুর পরিমাণে ভক্তরা শেওড়াফুলি থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালেন এবং পার্শ্ববর্তী দুধগঙ্গায় ডুব দিয়ে নিজেদের মনস্কামনাও পূরণ করেন। তাই আমিও বেরিয়ে পড়ি শ্রাবণী মেলার প্রথম দিনে। উদ্দেশ্য ছিল লোকাল ট্রেনে করে শেওড়াফুলি হয়ে তারকেশ্বরে বাবার দর্শন করা, যার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি আমার এই ভিডিওতে। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 8:45। আজকে 17 জুলাই, বাংলার 1 শ্রাবণ। আজকে আমি যাচ্ছি তারকেশ্বর, কারণ এই শ্রাবণ মাস থেকে তারকেশ্বরের শিবের মাথায় জল ঢালা শুরু হয়। আমি কোনোদিন তারকেশ্বর যাইনি, জীবনে এটা প্রথমবার যাচ্ছি, প্রথম এক্সপিরিয়েন্স। বাসে করেও যাওয়া যায়, ট্রেনে করেও যাওয়া যায়। আমি এখন দাঁড়িয়েছি হাওড়া স্টেশনে। আমি আজকে হাওড়া থেকে লোকাল ট্রেন ধরবো। লোকাল ট্রেন ধরে আমি প্রথমে যাবো শেওড়াফুলি, যেখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায়। তারপর শেওড়াফুলি থেকে আবার যাবো তারকেশ্বরে। আমি ধরবো সকাল 9:05 হাওড়া থেকে তারকেশ্বর লোকাল। তাহলে চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক। হাওড়ার প্ল্যাটফর্মে ঢোকার আগে ইউটিএস মেশিন থেকে আমি প্রথমে শেওড়াফুলি পর্যন্ত টিকিট বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো রকম কারণে টিকিট আমাকে শো করছিল না। সেই জন্য নেক্সট একদম তারকেশ্বর পর্যন্ত টিকিট সার্চ করি এবং দেখলাম যে অ্যাভেলেবেল দেখাচ্ছে। মাত্র 15 টাকা পার হেড দিয়ে আমি অনলাইন স্ক্যানিং করে টিকিট নিয়েছিলাম। হাওড়া তারকেশ্বর লোকাল দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। যাই হোক, বসার জন্য সিট পেয়ে গেছি। আর তারকেশ্বর যাওয়ার জন্য ভোর 4:22 থেকে লোকাল ট্রেন চালু হয়ে যায় এই হাওড়া স্টেশন থেকে। এইটা 9:05 লোকাল। এইটা সকাল থেকে ছেড়ে যাওয়া 8 নম্বর ট্রেন। এরপরও সারাদিনে অনেক ট্রেন রয়েছে তারকেশ্বর যাওয়ার জন্য। বসে যাওয়ার কোনো ঝামেলা নেই, সমস্ত সিট একদম পুরো খালি। অনেকগুলো ছোট ছোট স্টেশন ক্রস করে পৌঁছতে হয় তারকেশ্বরে। আমি 8টা স্টেশন ক্রস করে প্রথমে নেমে যাব শেওড়াফুলি জংশনে। ওখানে নেমে কোথা থেকে জল নেয় বাবার মাথায় জল ঢালার জন্য সেটা একটু দেখে, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আবার লোকাল ট্রেনে উঠে আমি পৌঁছবো তারকেশ্বরে। এই ট্রেনটা সকাল 9:05 এখান থেকে রেগুলার ছাড়ে। আর ট্রেন দেখুন কিন্তু ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। Up Howrah Tarakeshwar local is arriving on 3টে স্টেশন পার করে চলে আসলাম, কিন্তু সেই রকম পরিমাণে যে মানুষের ভিড় এই ট্রেনের মধ্যে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পুরো ট্রেন প্রায় খালি রয়েছে। ঘাটাল কিংবা মেদিনীপুর থেকে প্রচুর কিন্তু বাসের অপশন রয়েছে তারকেশ্বর যাওয়ার জন্য। তো ভাবলাম যে লোকাল ট্রেনে করে একবার তারকেশ্বর জার্নিটা করি। টোটাল জার্নি যে এক্সপিরিয়েন্স সেটাও নেওয়া রইল। লোকাল ট্রেনের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে টাইমিং। এই যে বড় বড় এক্সপ্রেসগুলোকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে দেয়, লোকাল ট্রেনের ক্ষেত্রে কিন্তু এগুলো নেই। যদিও খুব লেট হয় তাহলে 5 থেকে 10 মিনিট, তারপর আবার ট্রেন ছেড়ে দেবে। আর প্রত্যেকটা স্টেশনে প্রায় 1 মিনিটেরও অনেক নিচে হল্ট আছে, বেশিক্ষণ করে দাঁড়াচ্ছে না। এই জিনিসটা খুব ভালো লাগলো।
স্টেশনের উপর দিয়ে ক্রস করলাম, আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু লোকাল যে খাবার দাবার সেগুলো কিন্তু ওঠানামা করছে, এটা খুব একটা ভালো জিনিস। বাড়ি থেকে আসার আগে ভেবেছিলাম যে লোকাল ট্রেনে করে জার্নি করব, যদি না বসার জন্য সিট পাই তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, কিন্তু সেই জিনিসটা একদমই নেই। বেশ আরামে দিব্যি আরামে ঘুরে ফিরে ট্রেনের মধ্যে ব্লগিং করতে করতে এগিয়ে চলেছি শেওড়াফুলির দিকে। এরপরে আসতে চলেছি রিষড়া, তারপর শ্রীরামপুর, তারপরে শেওড়াফুলি। এরপরে এটা ঢুকছে রিষড়া স্টেশন। রিষড়া প্রচুর ভিড় এখানে। এটা শ্রীরামপুরে ঢুকছে এবার, এই পরের স্টপ হচ্ছে শেওড়াফুলি। লাইন জামের জন্য এই প্রথম ট্রেনটা 10 মিনিট এক জায়গায় দাঁড় করে দিয়েছি, পরপর দুটো লোকালকে পাস দিচ্ছে। এই হলো একটা লোকাল এবং এই একটা লোকাল। হাওড়া থেকে তারকেশ্বরের ডিস্টেন্স 56 কিলোমিটার। প্ল্যাটফর্ম বাম দিকে দিয়েছে। শেওড়াফুলি স্টেশনে মারাত্মক ভিড়, মানে যেই খালিটা ছিল ট্রেনের মধ্যে সেটা মনে হচ্ছে শেওড়াফুলিতে এখানে এসে পূর্ণ হয়ে যাবে। শেওড়াফুলি পর্যন্ত টোটাল 21 কিলোমিটার জার্নি অতিক্রম করেছি। আমরা নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে যেতে হবে, একজনকে জিজ্ঞেস করলাম, কারণ আমি তো এখানে প্রথমবার আসছি। কিন্তু ডান দিকে সমস্যা হচ্ছে, এখানে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে জাস্ট মালগাড়িটা ক্রস করলে আমরা লাইন দিয়ে টপকে ডান দিকে যাব। আমরা নেমেছিলাম একদম ট্রেনের প্রথম ভাগে, তো ওখানে মালগাড়িটা দাঁড়িয়েছিল, সেই জন্য একটু হাঁটা দিয়ে আবার ওভারব্রিজের দিকে আসলাম। ব্রিজটাতে করে উপরে উঠে এই দিক দিয়ে নামবো। স্টেশন থেকে বাইরে বেরিয়ে সবজির মার্কেট দিয়ে অল্প কিছুক্ষণের হাঁটা পথ। শেওড়াফুলিতে অনেকগুলো ঘাট আছে, তার মধ্যে সবথেকে পবিত্র এবং নামকরা ঘাট হলো নিমাই তীর্থ ঘাট, যেখান থেকে শিব ভক্তরা জল নিয়ে গিয়ে শিবের মাথায় চড়ান। শেওড়াফুলি জলপথে নিমাই তীর্থ ফেরি সার্ভিস এবং স্থলপথে ট্রেন এবং বাসের সঙ্গে যুক্ত। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে টোটো করে কিংবা পায়ে হেঁটে পৌঁছানো সম্ভব এই নিমাই তীর্থ ঘাটে। স্টেশন থেকে ডিস্টেন্স 1.9 কিলোমিটারের কাছাকাছি, যেটা পৌঁছতে টোটোতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট এবং পায়ে হেঁটে ওই 20 মিনিটের আশেপাশে। আমি পায়ে হেঁটে স্টেশন থেকে একদম ঘাটের সামনে পর্যন্ত যাওয়াকালীন রাস্তার দুধারে প্রায় বাড়িতে দেখছিলাম বাঁক এবং মাটির ঘর নির্মাণের কাজ চলছে। শেওড়াফুলিতে এসে এখান থেকে জল নিয়ে গিয়ে তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে গেলে কিন্তু বাড়ি থেকে কোনো রকম বাঁক কিংবা ঘটি এগুলো নিয়ে আসার প্রয়োজন নেই। এখানে প্রচুর দোকানপাট রয়েছে রাস্তার ধারে, এখান থেকে বাঁক তৈরি হচ্ছে দেখলাম। তাছাড়া এখানে মাটির যে ঘটিগুলো, তাছাড়া প্লাস্টিকেরও ঘটি এখানে পাওয়া যাচ্ছে সমস্ত রকম সাইজের। আচ্ছা, ঘটগুলোর কি দাম আছে প্লাস্টিকেরগুলো? 10 টাকা। আর এই বড়োগুলো? বাঁক পাওয়া যাবে না এখানে? বাঁকের কেমন প্রাইস? 20 টাকা আছে, 15 টাকা আছে। 20 টাকা 15 টাকা, মানে একদম সাজিয়ে কত নিচ্ছ? 150 টাকা আছে। 150 টাকা। আচ্ছা কাকু, এই যে ঘাটটা আছে, ঘাটটার নামটা কি আছে? এখানে নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাট। আচ্ছা আচ্ছা, এটাই সেই শেওড়াফুলির সেই বিখ্যাত নিমাই তীর্থ ঘাট। এখানে প্রচুর মানুষ এখানে জল নিতে আসে। এই যে শ্রাবণ মাস আসছে না, দুদিন পরে এই জায়গায় প্রচণ্ড লাইন পড়ে যাবে জল নেবার জন্য খালি। আর এখানে কিছু জিনিসের দাম জিজ্ঞেস করলাম, এখানে বাঁক, ঘট এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। বেকার বেকার বাড়ি থেকে বয়ে নিয়ে আসার কোনো দরকার নেই। এখানে চাইলে এনারা সাজিয়েও দেবেন, তার জন্য যেটা শুনলেন 150 টাকা করে নেবে বাঁক পিছুতে। যেহেতু আজকে প্রথম দিন, মানে আজকে শ্রাবণ মাসের 1 তারিখ, তো এখানে যত দিন যাবে আস্তে আস্তে করে কিন্তু এই সাইডের দোকানপাট সব ভরে যাবে। ঘাটের সামনে থেকে দেখুন এইভাবে সব লাইন সব ভাগ করে দেওয়া হয়েছে আগে থেকে। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। আসলে ভারতীয় জীবন ও সভ্যতারই বিনষ্ট। গঙ্গা কলুষিত হয় এমন কাজ করবেন না, গঙ্গায় কোনো রকম আবর্জনা ফেলবেন না। শেওড়াফুলিতে এই জায়গার এই ঘাট থেকে কিন্তু সবাই এখান থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় জল দেন। এই নদীতে স্রোত ভালোই রয়েছে, যাতে বেশি দুর্ঘটনা না ঘটে তাই একটা লিমিট এখানে করে দেওয়া হয়েছে। দূরে দেখছেন এই যে বাঁশের খুঁটিগুলো আছে, ওই জায়গার ওই পারে যাওয়া যাবে না। যারা এখানে জল নিতে আসবে এই জায়গা থেকে জল নিয়ে তাদেরকে যেতে হবে। গঙ্গা ভারতের জীবন রেখা, ওই জীবন জীবিকা করে জীবন আসলে ভারতীয় জীবন ও সভ্যতারই বিনষ্ট।
যাওয়ার সময় এখান থেকে বৈদ্যবাটি স্টেশন সামনে, শেওড়াফুলি ঘাট থেকে একদম সোজা বেরিয়ে এই যে দেখছেন রেলের হচ্ছে ফাটক, এখান থেকে ডান দিকে লক্ষ্য করলে এই যে সামনে বৈদ্যবাটি স্টেশন দূরে দেখা যাচ্ছে। এখানে একজন স্থানীয় কাকু বলল যে বৈদ্যবাটি স্টেশন থেকে তারকেশ্বর যাওয়া যায় না, তো আমাদেরকে ওরই অপোজিটে আবার এইদিকে এই রোড দিয়ে যেতে বললো। সামনে রয়েছে শেওড়াফুলি স্টেশন। কপালে যেখান থেকে লেখা আছে না ওঠার, সেখান থেকেই উঠতে হবে, কিছু করার নেই। হেঁটে আসতে বেশ ভালোই সময় লেগে গেল। আসার সময় কিন্তু একটাও টোটো পেলাম না। সকাল 9:05 পরে হাওড়া থেকে ছেড়ে আসা নেক্সট লোকাল ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেওড়াফুলিতে প্রবেশ করবে। এবার এই স্টেশনের চাটা বেশ ভালো। 2 নম্বরে দেবে, অ্যানাউন্স করলো 10:57 তারকেশ্বর লোকাল। শেওড়াফুলি থেকে 10টা স্টেশন পার করে 11তম স্টেশন তারকেশ্বর। 56 কিলোমিটারের মধ্যে শেওড়াফুলি পর্যন্ত 21 কিলোমিটার ডিস্টেন্সে আমরা নেমেছিলাম। তারপর আবার শেওড়াফুলি থেকে 35 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছতে হবে তারকেশ্বর। এটাই সেই লোকপ্রিয় ঝগড়া ঝামেলার জায়গা সিঙ্গুর স্টেশন। 1 মিনিটও ঠিক করে হল্টের সময় নেই এখানে। এরপরে নেক্সট স্টপ আসতে চলেছে কামারকুণ্ডু। সত্যি কথা বলতে লোকাল ট্রেনের যে খাবারগুলো পাওয়া যায় না, তার কিন্তু তুলনা নেই। এটা হচ্ছে চানা, 10 টাকা করে নিয়েছে এরকম প্যাকেটে। এই ট্রেনে কিন্তু আরও অনেক রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে। বাড়ি থেকে আসার সময় ছাতা নিয়ে আসিনি। একটা জিনিস ভয় পাচ্ছিলাম যদি রাস্তায় বৃষ্টি নামে, আর সেই ভয়টাই কিন্তু হলো। কিছুক্ষণের মধ্যে আমরা নামতে চলেছি তারকেশ্বর স্টেশনে। তার মধ্যেই প্রচণ্ড মেঘ এবং হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। যে বৃষ্টির জল হালকা হালকা হাতের মধ্যে ছিটে দিচ্ছে। এইবারে আরেকটা বিখ্যাত স্টেশন লোকনাথ আসতে চলেছে। প্ল্যাটফর্ম বাম দিকে দিয়েছে। এত নামি দামি স্টেশন কিন্তু লোক একদম নেই বললেই চলে। তারকেশ্বর স্টেশনে ঢুকছি, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে। আর তার সাথে 56 কিলোমিটার জার্নি সেটাও আমরা অতিক্রম করে ফেলেছি। কত মানুষের ভিড় দেখুন এখানে। হাওড়া স্টেশন থেকে যত না মানুষ এই ট্রেনে করে এই স্টেশনে নেমেছে, তার 3 গুণ মানুষ এই স্টেশন থেকেই ট্রেনের মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে। একটা সিটও হচ্ছে খালি নেই। তারকেশ্বর স্টেশনের বাইরে বেরিয়ে আসলেই দেখতে পাবেন এখানে একটা ছোট্ট একটা টোটো রিক্সার ইউনিয়ন আছে। এখান থেকে এই গাড়িগুলো সব মন্দিরে যায়। আমরা জিজ্ঞেস করছিলাম, রিজার্ভে বলছি 150 টাকা নেবে। মন্দিরের যে মেন গেট আছে সেই মেন গেটে ছেড়ে দেবে। তো আমরা পায়ে হেঁটে একটু এগোচ্ছি, দেখি ওখান থেকে কোনো যদি রিক্সা পাই শেয়ারিংয়ে। স্টেশন থেকে বেরিয়ে কোনো টোটো অটো এখানে আসছে না। আমরা পায়ে হেঁটে অল্প একটু এগিয়ে আসছি। আর এখান থেকে ওই 350 মিটারের মতো দেখাচ্ছে। আর স্টেশনের সামনে থেকে 750 মিটার দেখাচ্ছিল পায়ে হাঁটা রাস্তা। এখন আমরা প্রায় মন্দিরের সামনাসামনি চলে এসেছি। আর স্টেশন থেকে মন্দিরের সামনে পর্যন্ত এইটুকু আসতেই বলেছিল 150 টাকা করে। যাই হোক, পায়ে হেঁটে চলে এসেছি, 150 টাকা আমাদের সেভ হয়ে গেছে। আর ডান দিকে দেখুন এখানে কিন্তু বড় একটা গাড়ি পার্কিং রয়েছে। 4 চাকায় করে যদি আপনারা যদি আসেন এখানে, তাহলে এখানে গাড়ি পার্ক করার জায়গা রয়েছে। যেহেতু আমি তারকেশ্বরে আগে কোনোদিনও আসিনি, তাই শ্রাবণী মেলার নাম শুনে ভেবেছিলাম এখানে হয়তো আলাদা করে কোনো মেলা বসে। আসলে পুরো শ্রাবণ মাস জুড়ে এখানে এত পরিমাণে ভক্তদের আনাগোনা হয় না, যার জন্য এই জায়গাতে ভিড় একদম দারুণ পরিমাণে দেখতে পাওয়া যায়। যার জন্য এখানে অনেক পুজোর কেনাকাটার দোকান, খাওয়া দাওয়ার দোকান এখানে বসে, যেটা পুরো দেখতে মেলার মতো লাগে। আর এটাই হলো শ্রাবণ মাসের শ্রাবণী মেলা। যেহেতু আজকে প্রথম দিন এবং মহরম, যার জন্য ভক্তদের ভিড়টা দূর থেকে একটু কম দেখালেও
যত মন্দিরের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি ততই ভিড়টা ব্যাপক পরিমাণে বাড়ছে দেখতে পাচ্ছি। আমরা এখন যে জায়গাতে এসেছি এটা এই মন্দিরের মেন গেট এবং 1 নম্বর গেট। এখানে দেখুন এই যে সামনে এই যে গেটটা, এটা হচ্ছে 1 নম্বর গেট। এখান থেকে প্রচুর মানুষ এখান থেকে আসছে যাচ্ছে, যারা সব কালকে এখানে আসছিল। আর এখানে অনেক দোকানদানি দেখতে পাবেন, এখানে সব পুজোর কেনাকাটা জিনিস এখানে পেয়ে যাবেন এই জায়গাতে। শ্রাবণ মাসের প্রথম দিন থেকে এখানে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। এবার সামনে যে সোমবার মানে শিবের যে জল ঢালার দিন, ওই দিন থেকে শুরু হয়, তো ওই দিন থেকে কত পরিমাণে ভিড় এখানে হবে একটা কল্পনা কিন্তু করা যায় মনে মনে। এই যে দেখুন কত মানুষ এখানে। এই মন্দিরের যে মুখ্য গেট আছে 1 নম্বর গেটের সামনে একটা দোকান আছে। এখানে কত কি প্রাইস আছে, কত এখানে আছে প্রসাদের ডালি আছে 31 আছে, 51 আছে, 101 আছে, এবারে উপর দিকে আছে যে যেরকম নেবে। মন্দিরের সামনে এসে এখান থেকে কিন্তু পুজো দেওয়ার জন্য সমস্ত রকম ভ্যারাইটিস এখানে পেয়ে যাবেন। 50 টাকা থেকে শুরু একদম হচ্ছে 151 টাকা পর্যন্ত। যারা বাড়ি থেকে সরাসরি এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আসছেন তাদের জন্য এখানে গঙ্গা জলের ব্যবস্থা আছে। ছোট ঘর থেকে শুরু হয় 30 টাকা দিয়ে। মন্দিরের এই 1 নম্বর মূল গেটটা ভিআইপি গেট। এখান দিয়ে এন্ট্রি করতে গেলে টাকা দিয়ে ভেতরে এন্ট্রি করতে হয়। আমি 1 নম্বরের ডান দিক দিয়ে 4 নম্বর গেট দিয়ে নিঃশুল্ক লাইনে প্রবেশ করে পুজো দিয়েছিলাম। মন্দিরের একদম বাম পাশে পেছনের দিকেই রয়েছে দুধ গঙ্গা বা দুধ পুকুর, যেখানে স্নান করলে মনস্কামনা পূরণ হয় এমনটা ভক্তদের দাবি। এমনিতেই এই মন্দিরে সারা বছর প্রচুর পরিমাণে পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে। তাছাড়াও প্রত্যেক সোমবার এবং শ্রাবণ মাসে মেলাতে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসেন। এই মন্দিরের চারিপাশে এবং এই মন্দির সংলগ্ন প্রত্যেকটা রাস্তাতেই প্রচুর পুজোর সামগ্রী এবং অনেক কিছু কেনাকাটার দোকান আপনারা দেখতে পাবেন। প্রত্যেক বছর এই মন্দিরে ফাল্গুন মাসে শিবরাত্রিতে এবং চৈত্র সংক্রান্তিতে গাজনের যে উৎসব হয় ওই সময় আসলে এখানে মন্দিরে দাঁড়াবার মতো জায়গা থাকে না, এত পরিমাণে ভক্তরা এই মন্দিরে আসেন ওই সময়। তবে বর্তমানে অন্যান্য কিছু মন্দিরের মতো এই মন্দিরেও পুজো নিয়ে ব্যাপক পরিমাণে একটা রাজনীতি তৈরি হয়ে গেছে, যেটা আমি এই ভিডিওতে একদম শেষে আপনাদের সাথে শেয়ার করব। ভেতরে আমরা পুজো দিলাম। এখানে আসলে এখানে কিন্তু থাকার জন্য বেশ কিছু হোটেল লজ ব্যবস্থা আছে, এখানে আপনারা থাকতে পারেন। তার মধ্যে একটা লজ আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের গলি, অল্প ডিস্টেন্সে মন্দির, তারই সামনে এখানে দেখুন একটা সুফল লজ বলে একটা লজ আছে। চলুন লজের ভেতরে যাওয়া যাক। যেহেতু এটা একটা লজ তাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। এই একটা রুমের ভেতরে আমি প্রবেশ করলাম। 3টে বালিশ দেওয়া আছে, 3 জন এখানে থাকতে পারবে। ওপরে পাখা আছে, খুব বেশি বড় সড়ো না হলেও বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। টেবিল সব কিছু আছে এখানে। অ্যাটাচ বাথরুমও রয়েছে, বাংলা বাথরুম। পাশে এখানে কোমোড বাথরুমেরও অপশন পেয়ে যাবেন। এই রুমটার প্রাইস জিজ্ঞেস করার আগে চলুন পাশে আরেকটা রুম আছে, সেই রুমটা একটু দেখিয়ে দিই। এই রুমটারই বাইরে এরকম গলির মধ্যে দিয়ে গিয়ে এদিকে আরও অনেকগুলো রুম আছে দেখতে পাচ্ছেন। তার মধ্যে এই একটা রুম, এখানেও 3টে বালিশ আছে। 3 বেডেড রুম এটা। এখানে ভেতরে টিভি, চেয়ার টেবিল, আয়না, চার্জ করার জন্য বোর্ডের ব্যবস্থা। এখানেও কিন্তু অ্যাটাচ বাথরুম আছে দেখতে পাচ্ছেন। এটা একটা কোমোড বাথরুম, সাথে এখানে শাওয়ারের অপশন পেয়ে যাচ্ছেন। বেশ বড় সড়ো বাথরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ রুমটা। এই রুমেরই বাম পাশে এখানে আরেকটা রুম রয়েছে, আর এখানে তার সাথে এটা কিন্তু ব্যালকানি। আমি প্রথম ভেবেছিলাম এটা হচ্ছে সিঙ্গেল রুম, কিন্তু এটা ডবল বেডের রুম। এখানে লম্বা লম্বা এরকম 2টো বেড ফেলা আছে দেখতে পাচ্ছেন। এখানেও টিভির ব্যবস্থা আছে, সাথে এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে। এই রাস্তাটা আমি দেখাচ্ছিলাম, এই রাস্তাটা সোজা একদম মন্দিরের দিকে চলে গেছে। এখানে সামনে এখানে বজরংবলীর একটা মন্দির আছে, যে এখানে একদম পাশেই হচ্ছে লাগোয়া হোটেল। দাদা এখান থেকে মাত্র 1 মিনিটের মতো লাগে না? 1 মিনিটও লাগে না, এই তো 6টা বাড়ি পরিমাণ একদম সামনে না? হ্যাঁ। সামনে যারা অনেক দূর থেকে এখানে আসছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন হতে পারে একদিনের জন্য এখানে স্টে করার। এই লজের একদম ফার্স্ট ফ্লোরেই রয়েছে রিসেপশন। আচ্ছা দাদা, এখানে আপনাদের রুম রেটগুলো কেমন চলছে? রুমলেট এখন হ্যাঁ। অফ সময় হচ্ছে আমাদের 400, 500, 600, 12 ঘন্টা শিফটিং। আর সিজন ওয়াইজে ওগুলো ভাড়ে 800, 1000, 1200, 600, 12 ঘন্টা শিফটিং। এই হচ্ছে লজ, আর এই হচ্ছে লজের নাম্বার। এই যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারটা আমি ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু এখানে আগে থেকে যোগাযোগ করে আসতে পারেন, কিংবা এখানে সামনে এসে যদি এখানে লজ খালি থাকে তাহলেও আপনারা রুম পেয়ে যাবেন। সিজন হিসাবে এখানে রুমের রেট সেটা হচ্ছে কম বেশি সেটা হয়, সেটা আপনারা এখানে এসে কিংবা ফোন করে জেনে নিতে পারেন। মন্দিরের গলিতে এখানে একটা আচারের দোকান আছে, বিভিন্ন ভ্যারাইটিসের আচার। এত রকম আচার আছে না, নাম কিছু আমি জানি না। এই যে এখানে দেখুন সামনে এখানে লেখা আছে, আপনারা যখন আসবেন এই দোকানটা এখানে দেখতে পাবেন। মন্দিরে এখানে পুজো দিয়ে দুপুরে খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে অনেক অপশন আছে, অনেক হোটেল পেয়ে যাবেন এই রাস্তার ধারেই। তার মধ্যে একটা হোটেলে আমি আসছি, নিরামিষ খাবার, ভাত, আলু ভাজা, পাঁপড়, চাটনি, ডাল, এটা মুগের ডাল, তারপর এটা হচ্ছে ধোকার একটা সবজি, আর এটা হচ্ছে শুক্তো। তো এখানে থালি সিস্টেম 2 রকম হয়, 70 টাকা এবং 80 টাকা। আমরা 80 টাকার থালিটা নিচ্ছি। আর নিরামিষ খাবার দাবারের বেশ এখানে নাম রয়েছে। চলুন খাওয়া দাওয়া করে নেওয়া যায়। তারাপীঠের মন্দিরেও আমি গিয়েছি, সেখানেও যেই সিস্টেমটা দেখেছিলাম না, এখানে কিন্তু তার তুলনায় 2-3 গুণ বেশি। এখানে মন্দিরে একদম
পুজোর প্রসাদ নেওয়া শুরু করে একদম বাবার মাথায় জল ঢালা পর্যন্ত খালি হচ্ছে পয়সার খেলা। প্রত্যেকটা পদে পদে পা ফেলবেন, প্রত্যেকটা পদে পদে পয়সা দিতে হবে। কোথাও 20 টাকা, কোথাও 50 টাকা, কোথাও 100, এমনকি যে পুজো দেবে যেই পান্ডা তাকে দিতে হচ্ছে 150 টাকা, কোনো ছাড় ছুড় নেই। এমনকি মন্দিরে যেখানে বাবার মাথায় জল ঢালা হচ্ছে সেখানে পর্যন্ত পয়সা চাইছে। হাতে পয়সা দিলে ওরা জলটা নিয়ে গিয়ে সোজা একদম সরাসরি বাবার মাথায় দিচ্ছে, তা না হলে দূর থেকে জলটা আমাদেরকে দিতে হচ্ছে। আমরা সবাই মন্দিরে কিসের জন্য আসি? বিভিন্ন লোক বিভিন্ন রকম সমস্যা নিয়ে এখানে মানত করে যায়, কিন্তু আমরা এখান থেকে সমস্যা নিয়ে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে এখন বাড়ির পথে রওনা হচ্ছি। এখন আমরা চলে এসেছি স্টেশনের সামনে, যে লাইন দিয়ে আমরা পুজো দিচ্ছি, ওই যে মেন যে 1 নম্বর যে গেটটা আছে, মেন গেট যেটা এই মন্দিরের, ওটা হচ্ছে ভিআইপি লাইন, ওখান থেকে শুরু হয়। তো ওখান থেকে টাকা দিয়ে ভেতরে মন্দিরে পুজো দিতে হয়। তো আমরা 4 নম্বর গেট দিয়ে ঘুরে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর লাইনে পুজো দিয়েছি। টাকা দিলে সমস্ত কাজ এখানে তৎক্ষণাৎ হয়ে যাবে, তাছাড়া এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, মানে প্রচণ্ড ভোগান্তি। আর এখন আজকে খালি ছিল আজকে, তাই আমরা তবু তাড়াতাড়ি আমরা চলে এসেছি। কাল থেকে পুরো যে শ্রাবণ মাসের সময়টা মারাত্মক পরিমাণে এখানে ভিড় থাকবে। ওই সময় কিন্তু এখানে আসলে নর্মাল লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেতে পারে। পায়ে হেঁটে গিয়েছিলাম, পায়ে হেঁটে আসলাম। এখান থেকে দেখি নেক্সট লোকাল ট্রেন হাওড়া যাওয়ার জন্য কখন আছে, ওই ট্রেনে করে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। ঠিক 1:59 গোঘাট থেকে ছেড়ে আসা হাওড়া লোকাল, ওটা তারকেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। ওই লোকালে করে আমি আজকে ফিরে যাবো হাওড়া হয়ে আমার বাড়ি। তাহলে আজকে একদিনের ট্রিপে এই তারকেশ্বরের জার্নিটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। টাটা।